পানিহাটির বন্ধ বাসন্তী কটন মিলের দুস্থ কর্মচারীদের পাশে হাইকোর্ট ও সুপ্রিম কোর্ট। তাদের পাওনা গন্ডা টাকা পেতে কি বললেন দুই ইউনিয়নের কর্ণধার, পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ ও অন্যান্যরা। আপনারা এই খবর দেখছেন জনপ্রিয় পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়ায় আরবান টাইমসে মহন্ত দাশগুপ্তর খবরে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার ও লাইক করবেন এই ধরনের খবর পেতে। উপস্থিত হয়েছে পৌরমাতা তরুণশ্রী ভৌমিক মহাশয়া। আর কিছু সময়ের মধ্যে আপনাদের সামনে বিস্তারিতভাবে বাসন্তী মিলের ব্যাপারে বক্তব্য রাখবেন আমাদের নেতৃবৃন্দ। আপনারা বাইরে যারা আছেন আসুন, এসে আসন গ্রহণ করুন। আমাদের সবার কিছু সময়ের মধ্যেই শুরু হতে চলছে। আমার বাসন্তী কটনের শ্রমিক কর্মচারী বন্ধুরা, তারা দীর্ঘ প্রায় 45 বছর ধরে রুটি রুটির লড়াই এবং আমরা যে সংহিত কাজ করছি দীর্ঘ বছর, তার যে আমাদের পাওনা এই কটন মিলের মালিকদের কাছে। আপনারা সবাই জানেন যে বিএফআই যখন গিয়েছিল তখন আমাদের পানিহাটির তৎকালীন বিধায়ক শ্রী গোপাল কৃষ্ণ ভট্টাচার্য তিনি ছিলেন এবং সব ব্যাপারেই আমরা দুজন দিল্লিতে চেষ্টা করছি। পরবর্তীকালে সুপ্রিম কোর্ট আপনারা সঙ্গে সুপ্রিম কোর্ট মানে মুখটা কি অক্লান্ত পরিশ্রম এবং মানুষের কাছে ভিক্ষা করা আমাদের সুপ্রিম কোর্টের আমি নিজেই আপনাদের কাছে সবাই আমি এবং আমরা দুজন সুপ্রিম কোর্টে আমাদের দাবির কথা, আমাদের দুঃখের কথা, কষ্টের কথা আমরা তুলতে পেরেছি। পরবর্তীকালে সুপ্রিম কোর্ট বলে দেয় যে আপনাদেরকে পাওয়ার সবটাই পশ্চিমবঙ্গ হাইকোর্টে কলকাতা হাইকোর্ট। তারপর থেকে আপনারা অবগত হয়েছেন সবাই যে আমাদের দীর্ঘ লড়াই, এই লড়াইতে আমরা সবাই মিলে একসঙ্গে আমরা লড়াই করেছি। এখানে কোনো রাজনীতি করার সুযোগ ছিল না এবং রাজনীতি আমরা সেই নির্বাচন কখন দিতে হবে এবং আমরা চেষ্টা করছি যে বাসন্তী কটনটাকে রক্ষা করা। যে আপনারা জানেন কারখানা বন্ধ হয়ে থাকে, মান আমি দেওয়ারিতে অনেক আমাদের কৃতজ্ঞতা যে ওর প্রাণ ঝুঁকি ওর চেষ্টা করেছে এবং আমাদের দুটো পার্টির পক্ষ থেকে, দুটো ইউনিয়নের পক্ষ থেকে, সিটু এবং আইটিউসি এবং বর্তমানে আইটিউসি, আমাদের 10 নম্বরের কাউন্সিলর কবির ভট্টাচার্য, আমাদের 9 নম্বরের কাউন্সিলর আমার তনুশ্রী পাল এবং বিশেষ করে আমার তনুশ্রী পাল জয়দেব, এই এরা দুজন মীনাক্ষী তাদের ধনু ছিল, মারা গেছে
এরা প্রচণ্ডভাবে আমাদেরকে সাহায্য করছে। আরেকটি ছেলের কথা না বললে নয়, এই 13 নম্বর ওয়ার্ডের বন্ধু জয়ন্ত দাস কাউন্সিলর এবং আমাদের দলের যুব, তারপর আমাদের দলের সভাপতি কবি ভট্টাচার্য এবং আরেকজন মানুষ, যেটা আমি যত বলবো ততই কম, প্রশান্ত বাবু, সুপ্রিম কোর্ট থেকে বিয়ে পার পর্যন্ত এবং এখানে হাইকোর্টে সদা সর্বদা আমরা একসঙ্গে ছিলাম এবং এই একসঙ্গে থাকার জন্যেই আমরা আমাদের অনেকটা সফলতা পেয়েছি। আমরা বলবো না যে আমরা সবটাই সফল হয়েছি। যে কারখানায় আমরা কাজ করতাম, আমরা কাজ করতে সেই কারখানায় আমরা করতে পারি, কারণ একে প্রধান ব্যবস্থা না তো পশ্চিমবঙ্গের সরকার, না তো দিল্লির সরকার, না তো আমরা কেউ এটাকে সম্ভাবনা করতে পারি। আমরা চেষ্টা করছি পারি। পরিশেষে আমরা এই দুটো ইউনিয়ন এবং এই দুটো ইউনিয়ন বিশেষ করে পরবর্তী থেকে চলে যাবো অসীমভাবে আমরা দুজন আমাদের চেষ্টার কোনো ত্রুটি হয়নি। যে চেষ্টা আমরা করেছি এবং সেই চেষ্টাতে কি ফল আজকে আপনাদের কাছে সেটা হাইকোর্টের জাজমেন্ট, আমাদের কথা, আপনাদের ইএসআই, পিএফ এবং বকেয়া গ্র্যাচুইটি কিভাবে আমরা পাবো এবং যারা কোয়ার্টারে থাকে এই 40, 44, 45, 50 বছর ধরে কোয়ার্টারে থাকে, কোনোভাবে রুটি রুটি আপনারা চালিয়ে রেখেছেন। আমাদের একটা বিরাট লড়াই, প্রায় 3 বছর আমাদের কেটে গেছে অসুখদের আমাদের, যে যারা কোয়ার্টারে থাকে তাদের কি আপনারা শুনলে খুশি হবে যে আমরা শেষবেলায় জজ সাহেবকে বোঝাতে পেরেছি যে এত বড় কোম্পানির সম্পত্তি আমরা কারখানার মধ্যে বা লাগোয়া কেউ থাকতে চাই, কিন্তু আমাদের তো একটা জমি আপনারা দেখে যেখানে যারা বেঁচে আছে, যাদের পরিবার থাকে, তারা যাতে মাথা গোলা ঠাই পায় এবং আপনারা পশ্চিমবঙ্গ ডিটেলসে বলবেন যে আমরা চেষ্টা করে 100% স্বার্থ করেছি তা নয়, কিন্তু আমরা একটা জায়গায় স্বার্থ করেছি যে আপনারা আমার ভাই বোনের তার সাথে গল্প নেই। ধরুন 2000 লোকের মধ্যে 1800 বেশি লোকের মধ্যে বসে আছে, তবে 600-500 লোক বেঁচে আছে, তাও 600 লোক বেঁচে আছে, তারপর তার স্ত্রী আছে, পুত্র আছে, ছেলেরা আছে, তাদের পরিবার আছে, কোথায় তারা যাবে? আমি রনিও এর সঙ্গে অনেক কথা বলেছি, আসছে অনেক কথা বলেছি, আমি অসুস্থ হয়েছে, কিন্তু আমাদের সব সময় অনেক গ্যারান্টি হেল্প করতে, একটু শরীরটা খারাপ বুঝতে পারছেন। আমাদের একটাই ছিল যে টাকা পয়সা তো আমরা আজ না হলে কাল আমরা যে পথ নিয়েছি এই পথ থেকে পাশাপাশি কর্মদের মান বেরোতে পারবে না। আমাদের টাকা আমরা পাবো এবং উইথ ইন্টারেস্ট সমস্ত টাকা পাবো, এটা কোনো সম্ভব নেই। আপনারা জানেন প্রথমে আজ থেকে 5 বছর আগে প্রায় 5.5 কোটি, তারপরে 6 কোটি 25 লক্ষ টাকা দিয়েছি, তাই তো? কিন্তু পরবর্তীকালে আমরা এটা মানি, আমরা বলেছি যদি আপনি এখানে না করেন আবার আমরা সুপ্রিম কোর্টে যাব এবং পরবর্তীকালে আপনারা জানেন যে টোটাল 12 কোটি 12 কোটি আর প্রায় 13 কোটি টাকা করেছি, 12 কোটি 98 লক্ষ, মানে 13 কোটির কাছাকাছি টাকা আমাদের শ্রমিকদের জন্য আমরা
লিপিবদ্ধ করেছি। শুধু নয়, আজকে সে টাকা সরকারের সঙ্গে পশ্চিমবঙ্গ সরকার ওকে নির্দেশ দিয়েছেন, কোর্ট ওকে নির্দেশ দিয়েছে যে আমি টাকা ব্যাংকে স্বাধীন অ্যাকাউন্ট হিসেবে, শ্রমিকের অ্যাকাউন্ট হিসেবে আপনার প্রথমে রাখুন, তারপর জাজমেন্ট হবে। আপনারা শুনলে খুশি হবেন, এই টাকা স্ক্রু অ্যাকাউন্ট বলে, স্বাধীন অ্যাকাউন্ট আপনাদের জন্য এই অ্যাকাউন্টে তারা টাকা রেখেছে এবং সেই টাকা আর মালিক তুলতে পারবে না। সেই টাকা সম্পূর্ণরূপে শ্রমিকদের পক্ষে এবং শ্রমিকদের পাওনা ওখান থেকে মেটাতে হবে। এটাই আমাদের সব থেকে বড় জয় হয়েছে। এটাকে জয় করুন। কারখানা বন্ধ হয়েছে, তারপর লাগাতার ৪৪ বছর ধরে কীভাবে যে আপনারা বেঁচে আছেন আমি সব ঘটনা জানি এবং সেই ঘটনায় আমাকে একজন মানুষ খুব দায়িত্ব দিয়ে দিয়েছিলেন। আমাকে ভালোবাসতেন নারায়ণ সেন, বলতেন এখন আমি কোথায় থাকবো আমি জানি না। আমাকে কখনো নিম্ন করে ডাকতেন না, ভাইরাম তুমি যতদিন বাঁচবে বাসন্তী কুটুম্বের পেছনে তুমি আর সিধুকে নিয়ে একসঙ্গে তোমরা কাজ করে বাসন্তীর এই যে ১৮০০ শ্রমিক কর্মচারী তাদের বাড়ির মানুষের যে দুঃখ কষ্ট এটাকে দূর করার জন্য তোমরা ওদের সঙ্গে থাকবে এবং এই কাজ আমরা অত্যন্ত কতদিন কত রাত চলে গিয়েছি। এবং যখন আমি সুপ্রিম কোর্টে যেতাম, আমার ওই প্রশান্ত বড়বড়ি আছে, মানে সুপ্রিম কোর্টের দরজা জানলা পর্যন্ত আমার কোনো ঘর নেই, আমরা ছিলাম। আমি আরেকজনকে কৃতজ্ঞতা দিয়েছি, উনি বলতেন গৌরব আজকে তো আমি স্কুলটা গৌরব করতে পারছি না, কিন্তু আপনি জেনে রাখুন যে আপনি যা করবেন আমাদের লোকেরা আপনার সঙ্গে থাকবে, আপনি আমাদের লোকদের সঙ্গে থাকবেন। এখানে কোনো বিতর্ক কখনোই হয়। আমরা মালিকের সঙ্গে বিতর্ক করেছি, কোম্পানির সঙ্গে বিতর্ক করেছি, কিন্তু নিজেদের মধ্যে কখনো বিতর্ক হয়। তাই আমি আপনাদেরকে আজকে আপনারা এসেছেন, এই আপনাদেরকে আমি কি বলে কৃতজ্ঞতা জানাবো আমি জানি না, কিন্তু এই ঈশ্বর কেউ যদি না থাকে তাহলে ঈশ্বর থাকে। আমরা হচ্ছি আপনাদের সেবক। যারা রাজনীতি করে তাদের কাজ হচ্ছে সামাজিক বিবর্তনে তারা অংশ নেয়, মানুষের পাশে মানুষকে নিয়ে কাজ করে এবং এই কাজ আমরা কতটুকু পেরেছি করতে এখন আমি সবটা বলতে পারবো, কিন্তু আমি এইটুকু বলতে পারবো যে যতদিন আপনারা আপনাদের যে সাধনা, আপনাদের যে অধিকার, আপনাদের যে মর্যাদা, সেই মর্যাদা ফিরে পাচ্ছে, ততদিন আমরা আপনাদের ছেড়ে যাইনি, আজও আপনাদের ছেড়ে যাব। আপনারা যেখানে থাকেন, আমি আর অসীমবাবু দায়িত্ব নিয়েছি। কোম্পানি বলছে যে আমি কী করে জানবো যদি লোক মারা যায়, সেই লোক আমরা দুজন দায়িত্ব নিই। যদি জেল হয়, ফাঁস হয়, আমার অসীমবাবু হবে, আমরা শুধু আমি এরই মধ্যে আমাদের কাউন্সিলর আসছে কবি মজুমদার, ও ভীষণ এই ব্যাপারে দায়িত্ব নিয়েছি। যা রেভিনিউট করতে হবে, যা যা করতে হবে সেটা আমাদের দুজনের হয়ে সে করছে। আমি প্রবীরদের প্রচারটা স্তরে মানে অত্যন্ত ভালো ছিল এবং জয়প্রকাশ কর্মী কমিটির সভাপতি সম্পাদক, আমি ওদের কাছ থেকে খুব সাহায্য পেয়েছি, জয়প্রকাশ কর্মীর কাছ থেকে খুবই সাহায্য পেয়েছি। এবং ওরা না থাকলে, বহাজাতির মানুষেরা না থাকলে নীলমন্দ্র একেবারে বর্ডারের কাছ থেকে যতগুলো পাড়া আছে সবাই মিলে সাহায্য না করতে কারখানাগুলো রক্ষা করতে পারতাম। কত লোক ছিল দখল করে নেবে জায়গা, কত লোক ছিল শেষ করে দেবে কারখানা, যেগুলো বন্ধ হয়েছিল কিছুই নেই, কিন্তু এটাকে আমরা পেরেছি। সবটা হয়, কিন্তু বেশিরভাগ সম্পত্তি ভেতরে মান মেটেরিয়ালস যে মেশিন আছে আমরা রক্ষা করতে পেরেছি। আমি শুধু আপনাদেরকে বলি এবং আমার বিশ্বাস এবং
এবং এটা আমার নিজের উপর বিশ্বাস আছে। একদিনের যদি কোনো শ্রমিকের কোনো ক্ষতি আমি ছেড়ে দেবো, আমি অসম্ভব, কিন্তু আপনাদের কোনো ক্ষতির পথে যাব না। অনেকে বলেছেন আমি তো এখানে আছি, আবার কি হবে? আপনারা কি ভাবেন যে একটা সরকার আছে তারা কি চায়? আপনারা কি ভাবেন সিটু কি চায়, আইনটিসি কি চায়? আপনারা ভেবে দেখবেন। আমাদের কাজ হচ্ছে আপনাদেরকে রাখা, আপনাদেরকে বাঁচার পথে মাথা গোটা ঠাঁই আপনাদেরকে করে দেওয়া আমার ইউনিয়নের কাজ, এবং সেই কাজ আমরা করতে চাই। এবং সেটাই আমি আজকে কথা বলবো না, যুবরাজের সাথে আমরাও আমাদের আছে সব জায়গায় একটু কথাবার্তা বলে বিক্রিয়া করি, এবং অনেক সরঞ্জাম আছে তারা আমাদেরকে সাহায্য করছে। খাবার আমরা করেছি, যাওয়ার সময় খাবার নিয়ে যাবে। এবং আপনারা প্রথমে দুজন মানুষ, একজন হচ্ছে আমাদের অসীম, এই ইউনিয়নের এখন সর্বসত্তা, তিনি আমাদের ইংরেজিতে তর্জমা আছে অনেক তিনি আসল কথাগুলো ধরে ধরে পাতা ধরে ধরে বসে বসে সবটাই আপনাদের কাছে বলবে, আপনারা শুরু। আমার শেষ কথা, আমি আর কোথায় যাবো, আমার তো যাওয়ার জায়গা নেই। আমাদের কাউন্সিলর এবং ইনচার্জ লয়ে আমি যে দেখো, শ্রমিকদের পাশে দেখো, তোমার জীবনে যা কিছু উপলব্ধি তুমি যদি শ্রমিকদের সঙ্গে থাকো বসন্তে, তুমি সবটা হৃদয় দিয়ে, মন দিয়ে, প্রাণ দিয়ে, ভালোবাসা দিয়ে সেটা পাবে। আমারও কথা, আমি আপনাদের সঙ্গে শেষ দিন পর্যন্ত আমরা তো আপনাদের সঙ্গে থাকবো, যতক্ষণ না আপনার টাকা পাচ্ছেন এবং কি করে কোয়ার্টারে থাকবেন, কি কি ব্যবস্থা, তার প্রসঙ্গ বলছি। আপনারা ধৈর্য শুনুন। নমস্কার। আচ্ছা, নমস্কার। আনুষ্ঠানিকভাবে সভাপতি নির্বাচিত করা হয়নি। আমাদের সভাপতি নাগরিক ধরে দিচ্ছি আমি, কারণ আমাদের সিনিয়র, সেই হিসাবে মাননীয় সভাপতি এবং উপস্থিত যারা আসক্তি গঠন মিলেন, যারা শ্রমিক এবং তাদের পরিবার যারা এসছে, তাদেরকে প্রথমেই ধন্যবাদ, অভিনন্দন জানাই। এবং আমাদের বেশ কিছু সহযোগী ভাতৃ তারাও এসছেন, তাদেরকেও অভিনন্দন জানাই। আমি পায়ের আমার একটু সমস্যা আছে, প্রথমেই আমি একটু অনুমতি চেয়ে নিয়ে আমি বসে পড়ার চেষ্টা করি। বাসন্তী কটন মিল, এটা আপনারা জানেন যে 1933 সাল, সেই সময় গান্ধীজির যে আহ্বান বিদেশি পণ্য বর্জন করা, সেই আহ্বানকে সাড়া দিয়ে আমাদের বাংলায় যেভাবে আচার্য প্রফুল্ল সামনে একটু টেনে দাও তো এটা। তিনি নিজে স্থাপন করেছিলেন পানিহাটিতে বেঙ্গল কেমিক্যাল, এবং তারই অনুপ্রেরণায় আমাদের ভবানীপুরের যারা মিত্ররা আছে তাদেরই এক সন্তান, তিনি লন্ডনে যেখানে এই টেক্সটাইল টেকনোলজি পড়ানো হয় সেখানে তিনি গিয়েছিলেন। সেখান থেকে ফিরে এসে তাদের তো জমিদার বাড়ি, এটা তুলসীপল বলা হতো যে জমিটা আছে, সেখানে দেখবেন যে অনেক বড় উঁচু বাড়ি আছে, সামনে একটা পুকুর ঘাট ইত্যাদি আছে, যেটা হতো জমিদারদের বাগান বাড়ি। সেখানে তারা এখানে একটা টেক্সটাইল ইউনিট ছোট করে শুরু করে, পরে বড় হয় এবং কিছুদিন চলার পরে এটা স্বাভাবিক কালের গতিতে এটা চলে যায় মারোয়ারিদের হাতে এবং শেষ পর্যন্ত গোয়েন্দাদের হাতে, যারা সিএসসি মালিক এখন তাদের কাছে। ডানকান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ নাম দিয়ে তাদেরই একটা ইউনিট, এবং সেটা চলতে চলতে লুপ্ত হয়। এটা স্বাভাবিকভাবেই আমাদের দেশের পুঁজিপতিদের ক্যাপিটালিস্টের যে নিয়ম, সেটা হচ্ছে তারা যে কিছু করে শোষণ করবে এবং তারপরে সাইফন করবে। এখানকার সাইফন করে সেটা হচ্ছে বাইরে পাঠিয়ে দেওয়া হবে। আমাদের এটা ঠিক টেক্সটাইল ইন্ডাস্ট্রি একটা সমস্যায় জর্জরিত ছিল। নান্দুদা রাজকীয় টেক্সটাইল আন্দোলনের নেতা ছিলেন, আমিও একটু থাকবার সুযোগ পেয়েছিলাম ওই সময়তে।
সেই কারণে আমাদের যে সংগঠন সেটার সঙ্গে তার মধ্যে দিয়ে আমরা যেটা জেনেছি বুঝেছি সেটা হচ্ছে যে আমাদের যে মাসুল সমীকরণ নীতি, যেটাকে বলা হয় প্রাইস ইকুয়ালাইজেশন, এটা একটা মানে বিষময় গিয়েছিল আমাদের পূর্বাঞ্চলের পক্ষে, যে কারণে পশ্চিমবাংলায় যে শিল্প, এবং শুধু পশ্চিমবাংলায় কেন বলবো, পূর্বাঞ্চলে শিল্প মার খাওয়ার প্রধান কারণ হচ্ছে এখান থেকেই হচ্ছে কয়লা, এখান থেকেই হচ্ছে লোহা, এখান থেকে অন্যান্য যা আকরিক জিনিস প্রয়োজন সেগুলো হতো। সেক্ষেত্রে হতে হতে যেটা শেষ পর্যন্ত যেটা দাঁড়ালো, আমাদের টেক্সটাইল ইন্ডাস্ট্রির জন্য তুলো দরকার ছিল। এটা তুলোটা কিন্তু আমরা ওই কম দামে, মালিকটাই জানতো কম দামে, অর্থাৎ ওই ড্রাইভ করে যে সুযোগটা আমরা পেতাম না। কিন্তু লোহা আর কয়লা ভারতবর্ষের বিভিন্ন জায়গায়, সে কাশ্মীরে যা তার এই ইয়েতেই যা, তিরুবনন্তপুরমে যা, এক ভাড়াতে যেত, আমার কলকাতায় বসে যে ভাড়া পাবো মালিকটাই পেত। কিন্তু এটাতে ইন্ডাস্ট্রি একটা সুবিধা হতো তাদের, এটা গভর্নমেন্ট সাবসিডি করতো। কিন্তু এটার বিরুদ্ধে প্রচন্ড লড়াই সংগ্রাম হয়েছে, বন্ধ হয়েছে, এটা হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত এটা করানো যায়নি। একবারে শেষের দিকে একটু একটু নাড়াচাড়া হয়েছে। যাই হোক, তার ফলে এটা রোগগ্রস্ত হল। সোয়ান মিল বম্বে, তাদের সঙ্গে এটা অ্যামালগামেট হলো, তার জন্য সোয়ান মিল ইউনিট ৬২ বিল হয়েছে। কিন্তু যে কোনো কারণেই হোক, রাজীব গান্ধী প্রধানমন্ত্রী হওয়ার পরে একটা নতুন টেক্সটাইল পলিসি এটা করা হয়, শিক্ষানীতি, এটা নীতি, নতুন নীতি এটা গ্রহণ করেছিল। তার ফলে যেটা ঘোষণা করেছিলেন যে নতুন টেক্সটাইল পলিসির ফলে মোটা কাপড় আর এখানে যেটা বড় বড় কম্পোজিট মিলগুলো আছে সেখানে হবে না। আমরা এখানে মোটা কাপড়ই তৈরি করা হতো, ওই ধুতি, শাড়ি ইত্যাদি এসব হতো। তারপরে সেটা চেঞ্জ হয়, চেঞ্জ হওয়ার ফলে আমরা কম্পিটিশনে টিকতে পারি না পারার ফলে একটু ক্ষতি হয়। তারপরে যেটা নিয়ম ছিল, উনি একটা বোর্ড অফ ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ফিনান্সিয়াল রিকনস্ট্রাকশন, যেটাকে বলা হয় পিআইএফআর, পিআইএফআর নামক একটা সংস্থা করেন। এর আগে যেমন ছিল আইআরসিআই, তারপরে আরো এই ধরনের বিভিন্ন সংস্থা করতো, অর্থাৎ ফিনান্সিয়াল রিকনস্ট্রাকশন একটা ইন্ডাস্ট্রি, এটার জন্য করা হতো। এইগুলো আসলে তা হতো না। আস্তে 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 ওই টাকা পয়সা এখন যেমন যাচ্ছে, যে প্রতি সময় যেসব নিয়ে পড়িয়ে যাচ্ছে, আর সেই সময় হয়তো টাকাটাকে সাইমন করে অন্য ইন্ডাস্ট্রিতে তারা ইয়ে করতো। আর এগুলো পুরোনো মেশিন, এখানে নতুন করে কোনো ইনভেস্টমেন্ট, আমাদের ইউনিয়নগুলোর দাবি ছিল যে এখানে মালিকদের করা উচিত, যে আপনি মডার্নাইজেশন করুন, আপনি নতুন মেশিন বসান, ইত্যাদি ইত্যাদি। পার্সন কিন্তু বসিয়েছিল ২-৪ পিস, কিন্তু তাতে কিছু হয়নি, শেষ পর্যন্ত দাঁড়াতে পারে। এটাই হচ্ছে ব্যাপার। আমরা যেই দিকে লড়াই করতাম, আমরাই যেন কারখানার ম্যানেজার ছিলাম, কিন্তু কোনো অবস্থাতে শেষ পর্যন্ত তার যে রোগগ্রস্ত অবস্থা সেটাকে কাটানো যায়নি। তার ফলে এটা বিআইএফআর এ চলে যায়। আর বিআইএফআর এর যেটা নিয়ম ছিল যে আপনাকে নেট ওয়ার্থ, অর্থাৎ যা ক্যাপিটাল আপনি যা আছে সেটা যদি মাইনাসে চলে যায় কখনো, তাহলে পরেই সেটা অটোমেটিক্যালি বিআইএফআর এ যাবে। আর বিআইএফআর হলো হচ্ছে কাল, যেটা গিয়ে বলছিলেন নান্দুদা, যে সেখানে আমরা বারে বারে গেছি বিভিন্ন ভাবে, এবং সেক্ষেত্রে বলতে গেলে আমাদের তো মনে করতেই হবে আজকে যে আমাদের যারা সহকর্মী ছিলেন, বিশেষ করে অজিত দাস, গোপাল দাস, অজিত সরকার, গোপাল ভট্টাচার্য, তারা ছিলেন এবং আমাদেরকে সাংঘাতিকভাবে সাহায্য করেছেন। একদিকে হচ্ছে এক সময় ব্যারাকপুরে গিয়েছিলেন অজয় ঘোষাল, খুব সম্ভবত উনি করেছিলেন। আর ব্যারাকপুরে দেবী ঘোষাল, দেবী ঘোষাল আমরা সাহায্য পেয়েছিলাম সেই সময়। সিআইটির জেনারেল সেক্রেটারি এবং আমাদের পার্টির যিনি নেতা ছিলেন সমর মুখার্জি, আমাদের দীপেন ঘোষ এমপি, আমাদের জ্যোতি বসু যিনি কি ভাগ্নে ছিলেন, আমাদের ডায়মন্ড হারবারের যিনি এমপি ছিলেন, তিনিও সাংঘাতিকভাবে সাহায্য করেছিলেন। এই সমস্ত মানুষদের আমরা অবদান করতাম। আমাদের অবশ্যই পার্সেন্টেজ আলোচনা করতে গেলে আইএনটিইউসি নেতা ভালো বক্তৃতা করতেন, বুঝতেন টেক্সটাইল, এটা হচ্ছে নারায়ণ সেনগুপ্ত। অবশ্যই তার সঙ্গে থাকতে গোপাল চক্রবর্তী, এদের কথা মনে করতে হবে। আমাদের সব মারা গেছে। আমাদের ছিলেন নারায়ণ মিত্র, গণেশ পাল,
শম্ভু ভট্টাচার্য ইত্যাদি অনেকে, আজকে আমাদের সাথীরা প্র্যাকটিক্যাল কেউ নেই। এমনকি অল্প বয়সে ছিলেন শরৎ সাহা ছিল, সেও মারা গেছে। এই মানে আমরা প্রায় সব কমিটি বিদ্যালয়ের নেতৃত্ব যারা ছিল দুটো ইউনিয়নের সবাইকে হারিয়েছি। তারপরে হতে হতে যখনই যেখানে যার সঙ্গে দেখা হতো, যেও বেঁচে ছিলেন, যে কি হবে, কিছু তো একটা করবেন, এরকম পরিস্থিতির মধ্যে গিয়ে আমরা 2020 অব্দি কারখানার জমিতে কারখানা হবে এইটাকে মাথায় রেখে আমরা চেষ্টা করেছি যাতে নাকি কিছু একটা পাওয়া যায়, যাকে আমরা পেতাম। এমনকি একটা গেঞ্জি কারখানা আপনাদের কেউ ধরেছিলেন, হয় কেউ আসে, সবই আসতে দেখলাম স্ক্র্যাপ পার্টি। তো সেই জন্য কোনো স্ক্র্যাপ পার্টিকে এখনো পর্যন্ত আমরা রাজি হইনি, দেখে এটা এতটা করেছি, সেটি কি হবে, সবাই তো মরে যাচ্ছে। আমারও একবার স্ট্রোক হয়েছে, সেটা অ্যাটাক, বাদিকটা চলে গেছে। সেই অবস্থার মধ্যে দাঁড়িয়ে একটা সময় মাথায় আসবে কি হবে না, দুটো পয়সা পাবে না, এরকম অনেক কারখানা। আমরা জানি আমার এই পরিবারের দুজন কুসুম ইঞ্জিনিয়ারিং কোম্পানিতে কাজ করতো, আমার দাদা, আমার ছোট ভাই, তারা দুজনেই এখনো পর্যন্ত কোনো পয়সা করি পাইনি, পাবেও বলে মনে হয় না। এরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছে, সেটা যাতে না হয় আমরা চেষ্টা করেছিলাম কিছু অন্তত যাতে পাওয়া যায়। সে পাওয়া যাওয়ার ক্ষেত্রে আমরা একজনকে ধরে রেখেছিলাম যে বিআইএফআর থেকে এটা চলাচল করছিল, এবং শেষ পর্যন্ত সোয়ানমিল কর্তৃপক্ষের সঙ্গে তাদের যোগাযোগ হয়, এবং সে ভদ্রলোক নাম হচ্ছে উৎসব পাড়িক বলে, তারা তাদের সঙ্গে এই বইটাতে একটা বন্ধুত্ব ছিল। সেই হিসাবে তিনি প্রথমত ব্যাংকের যে পয়সা, ন্যাশনালাইজ ব্যাংক, তার যে পয়সা সেটা মেটাতে হবে সেইটা, এবং তারপরে সেকেন্ড হচ্ছে আমাদের যারা নাকি শ্রমিকদের যেটা নাকি পয়সা, সেটা হচ্ছে প্রাইভেট, সেইটা দিলে পরে তবে হচ্ছে ওটা ক্লিয়ার হবে। তো আমরা আটকে রেখেছিলাম একদম যখন নাকি এই কারখানা বন্ধ হয় 1987 সালে, খুব সম্ভবত 29শে মে একটা ইয়ে ছিল, পরব ছিল আমাদের মুসলিমদের, ওই দিনটাকে সামনে রেখে ওরা পরের দিন থেকে কারখানাটাকে বন্ধ করে দিল। আমরা রাত্রিবেলা শুনলাম যে নোটিশ লাগিয়ে দিয়েছে। তার 12টার সময় গিয়ে গেটে দাঁড়িয়েছিলাম, লোকজন জড়ো হয়ে গেছিল, মিটিংও করেছি। আমরা তো অনেক মিটিং করেছি, অনেক যাতায়াত করেছি, অনেক দিল্লিতে গেছি কয়েকবার, টেক্সটাইলে যাতে নাকি ইয়েদেরকে পাওয়া যায়, কারণ একটা নাম হচ্ছে বাসন্তী দেবীর নাম, চিত্তরঞ্জন দাসের ওয়াইফ বাসন্তী দেবী, আর এটা নামকরণ করেছিলেন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। এবং এই যে স্মৃতিগুলো, সেইগুলোকে দিয়ে তখনকার দিনে যিনি টেক্সটাইল মিনিস্টার, সব কাপড় ছিল ভুলে গেছি, তাকে দিয়ে যাতে এটা ন্যাশনালাইজ করে, কারণ পাঁচটি বেঙ্গল গেটটা হয়েছিল বহুগুণ আগে ধরে। সেই অনুযায়ী আমরা চেষ্টা করেছিলাম, হয়নি। যখন হয়নি তখন শেষ পর্যন্ত আশা ছেড়ে দিয়ে আমরা শ্রমিকরা অন্তত কিছু পয়সা যাতে পায়, সবাই মারা যাচ্ছে, পরিবার চিন্তা করা যাবে কি কষ্টের মধ্যে আছে, এবং সেই পরিস্থিতির মধ্যে বাসন্তী লাইনে থাকবার জন্য অনেকে আমরা বলেছি ঠিক আছে, ওই মানুষ অন্যায় ঘর লকের কি আছে তোমার থাকো, এইভাবে করে অনেকে রয়েছেন। এরকম পরিস্থিতির মধ্যে আমরা শেষ পর্যন্ত দুটো ইউনিয়ন আমরা কি করেছিলাম যে ঠিক আছে পয়সা করি পাওয়ার জন্য যে যা করা যায় সেটা করতে হবে। শুরু হয়েছিল একটা অল্প অ্যামাউন্ট দিয়ে, ওরা এগিয়েছিল, এটা করে সাধারণত পয়সা লাগা, সেটা দিয়ে শুরু হয়েছিল। সেটা হতে হতে টাকা পাওয়ার চলতে চলতে 12,55,00,000 আমরা রাজি হয়েছিলাম। সেটাও প্রায় 1.5-2 বছর দেরি হচ্ছে, কোর্টের নানান ভেচা করে আমরা তখন বললাম যে এটা তো হবে না, গ্র্যাচুইটির আইন অনুযায়ী আপনাকে ওইটারও ইয়ে দিতে হবে, ইন্টারেস্ট দিতে হবে। তার আগে অন্যান্য বছরের কিছু ইন্টারেস্ট, এই সবটা নিয়ে যেটা হয়েছে 12 কোটি, প্রায় 98 লক্ষ সামথিং, প্রায় 13 কোটি ধরুন। এই অ্যামাউন্টটা সবাই যদি পয়সাটা নেয় সেটা হবে। অনেকের মনে প্রশ্ন আছে এই যে টাকা, এই টাকা কি হবে, 12 কোটি 13 কোটি ইত্যাদি, জমির দাম যা আছে তার সঙ্গে তার ইয়ে কি আছে, কত টাকা জমি, তার দাম কি বলা হয়ে থাকে, বা ধারণার বাইরে থেকে এই কথাটা অনেকে এটা ভাবেন, এবং অনেকে ভাবেন যে এই পার্টিটি এসে গেছে, কতদিন এসে আমাকে স্বপ্ন এসে বলতো, বন্ধুরা বলতো এই 1 কোটি এসে গেছে,
কখনো নানদার নামে, কখনো আমার নামে, এই নানান কথাবার্তা এইসব বলা হতো। এত কোটি এসে গেছে, সকটি এসে গেছে, এই কেন বলে এসব আমি জানি না। যাই হোক, আমি একটা জিনিসে বিশ্বাস করতাম, আমরা যতক্ষণ না ব্যাপারটাতে কনভিন্স হবো, আমরা শৈশবত করবো, আমরা বুঝতে পারবো যে হ্যাঁ কিছু পাওয়া যেতে পারে, ততক্ষণ পর্যন্ত কোনো জিনিস আমরা গেটে গিয়ে দাঁড়িয়ে ও মাঝে মাঝে বলতো এবং সরল বলতো যে কিছু তো বলা উচিত আমাদের, আমরা কি করবো। যতক্ষণ না কিছু হচ্ছে ততক্ষণ মানুষকে বলে শুধুমাত্র ফাঁকা আওয়াজ দিয়ে আমি ওটাতে বিশ্বাসী না, এবং আমাদের কমরেডরাও সেটাতে বিশ্বাসী না। সেই কারণে আমরা আলোচনাও করতাম না। সেই জন্য এটা করতে করতে শেষ পর্যন্ত একটা জায়গায় এসে আমরা উপস্থিত হয়েছি, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে কমরেড কানাইদা আজকে অসুস্থতার জন্য আসতে পারেন। এই নিরলস প্রচেষ্টা যে কোনো জিনিস লেখালেখি ইত্যাদির ক্ষেত্রে এবং সেগুলোকে কারেকশন করার ক্ষেত্রে, আইনত কিছু ব্যাপারে যদি কোনো ব্যাপার থাকে সেগুলোকে পয়েন্ট আউট করার ক্ষেত্রে বানিয়ে দিতে ইউনিয়নের এই পয়েন্টে কানাইদা কোনো সন্দেহ নেই, এবারে নিয়মিত সাহায্য করতে। এবং যে কোনো একটা চিঠি, একটা ছোট্ট কাগজ আসলেও আমি পানিয়ে দিতে কানাইদাকে না দেখিয়ে, ওইগুলো বোঝার দিকটা আমার আছে, কিন্তু আমি কানাইদাকে না দেখিয়ে কোনোদিন কোনো জিনিস এক টুকরো যদি করি। স্বাভাবিকভাবেই আমরা প্রতিনিয়ত যে কোনো জিনিসে এটা করতাম, সেটা হচ্ছে ম্যানেজমেন্টের সঙ্গে কোনো কথা বলে, নাটকের সঙ্গে কথা হয়েছে, তাহলে পরে যদি একসঙ্গে বসা সম্ভব হয় ঠিক আছে, নাহলে পরে অন্তত আলাদা আলাদা করে কথা হওয়ার পরে একটু দেখলাম নাটুদা আমাকে ফোন করতো, তখন আমিও ফোন করতাম, আবার একসঙ্গে বসার জন্য এগুলো করবার জন্য হাইকোর্ট থেকে একটা ডিসবার্সমেন্ট কমিটি সেটা ইয়ে করে দিয়েছি। ডিসবার্সমেন্ট কমিটি মানে এই যে টাকা পয়সা যেটা দেওয়া হবে সেটার জন্য একটা কমিটি করেছিল, যার জন্য দুই ইউনিয়নের প্রতিনিধি, ম্যানেজমেন্টের দুজন প্রতিনিধি, আর হাইকোর্ট থেকে একজন অ্যাডভোকেট, তাকে সিনিয়র অ্যাডভোকেট, তাকে এটা সুপারভাইজ করা, আইন যদি কোনো সমস্যা দেওয়া অথবা আটকে গেল কোথাও, ওখানে কি হবে, এই সবটা মিলিয়ে এই 5 জনের একটা কমিটি তৈরি করে দিয়েছিল, যার মধ্যে নানটুদা আছেন, আমি আছি, আর ওই ম্যানেজমেন্টের 2 জন আছে, আর ওই হাইকোর্টের একজন অ্যাডভোকেট আছে। এই হচ্ছে 5 জনের কমিটি। এইবার হচ্ছে যে টাকা পয়সা যা হলো সেটা কোথায় থাকবে, কিভাবে থাকবে, কে দেবে, তখন ওরা দেখেছে ওই আড়াবাদি বলে একটা ইয়ে আছে। আমরা ওসবের উপরে ইয়ে না করে, রিলাই না করে, আমরা যেটা বললাম যে একটা ন্যাশনালাইজ ব্যাংকে টাকা যেটা ইয়ে হয়েছে সেটা আপনাদেরকে আলাদাভাবে রাখতে হবে। ওই নানটুদা ব্যাংকটা করার সময় বললেন এসক্রো ব্যাংক, সেই ব্যাংকে, স্টেট ব্যাংকে যেটা একটা ইউনিটে এটা রাখা হয়েছে। আমাদেরকে বলা হয়েছিল ওরা একটা কেউ করতে পারবে না, কারণ আমাদেরও হাইকোর্টের পরামর্শে আমাদেরও নাম মধ্যে জুড়ে দিয়েছে যে ওই যে এসক্রো ব্যাংকের যে ইয়ে আছে তার মধ্যে। এখন সমস্যা হচ্ছে ওই ইয়েতে ওরা প্রাথমিকভাবে বলেছিল যে কিছু করে, সাধারণত আপনারা জানেন গ্যাসের জন্য যে কিছু করতে গেলে ওদের একজন আমাদের একজন সই করতে হবে। এই ব্যাপারটাতে ব্যক্তিগতভাবে আমার খুব সিরিয়াস আপত্তি ছিল। পরে শুনলাম নাটুদাও ওই ব্যাপারে আপত্তি করেছে যে আমরা যদি সই করি আর সেই ব্যাংকের কাছে, তাহলে পরে ওই যে প্রচারটা হচ্ছিল যে টাকাটা সব আমাদের কাছে, আমাদেরকে টাকা দিয়ে দিয়েছে অথবা আমরা মালিক, এরকম হতো। সেই কারণে আমরা আপত্তি করলাম সিরিয়াস, কিন্তু ওরা বললো যে তার টাকাটা রাখতে হবে 31শে মার্চ এই বছরে, 31শে মার্চের মধ্যে রাখতে হবে, হাইকোর্ট বলে দিল। সেই হিসাব করে ওই 4 কোটি কাছাকাছি যে টাকা সেইটা ওই ব্যাংকে রাখার সিদ্ধান্ত দিল। তখন সবার স্বার্থে আমরা দুজন সই করেছিলাম, এবং সেই সই করে সেই জন্য ওই 4-5 জনের ইয়ে তাতে ওই ইয়ে হয়েছে, আমরা করতে পারি। আমরা শ্রমিকদেরকে দেওয়ার সময় আমরা ইউনিয়নের পক্ষ থেকে আপনারা দেখবেন একটা করে ফর্ম দিচ্ছে, সেই ফর্মের মধ্যে আছে ইউনিয়নের নাম, ইউনিয়ন কোড, ইউনিয়ন আপনি কত জীবনে ইত্যাদি দিয়েছে। আমরা বলেছিলাম ওই সব কিছু দরকার নেই, তুমি ওই সব কিছু ক্যাপ থেকে দাও, শুধুমাত্র আমরা এগুলোকে যখন আমরা ইয়ে বসার সুযোগ পাবো আমরা সব সই করে দেবো। সে ব্যাপারে কোনো ছুট পার্ক নেই যে করতে কি করেন, আমার দরকার নেই। আমি তো অনেক ইয়ে সই করে দিয়েছি,
ঠিক আছে, তারপরে যেভাবেই হোক না কেন ওরা অবশ্যই একটা কথাতে বলেছে যে কোনো এক ইউনিয়ন করলে পরে আমরা রিলিজ করে দেবো, যদি সম্ভব হয় 2 ইউনিয়নই করুক, কারণ নাটকটা খুবই ব্যস্ত মানুষ, অবশ্যই করে দেবো। আচ্ছা, যাই হোক, এইগুলো হচ্ছে যা দাঁড়িয়েছে। এই প্রক্রিয়ার মধ্য থেকে আমরা মনে করি যে একটা ভালো অ্যামাউন্ট মিনিমাম 50,000 এইটা হচ্ছে দেওয়ার কথা ঠিক হয়েছে। এবং সেক্ষেত্রে মানে একেবারে যারা কন্ট্রাক্টরের আন্ডারে ছিলেন তারা বাদে অনেক ক্যাজুয়াল শ্রমিক যারা তারাও সেটার মধ্যে অন্তর্ভুক্ত হয়েছেন এবং মিনিমাম 50,000। আমি কয়েক বছর চাকরি করেছি, আমিও যদি 52,000 কত একটা পাবো, আমার যারা একবারে ক্যাজুয়াল কন্ট্রাক্টর তারাও 50,000 সেটা পাবে না, এরকম একটা ব্যাপার আছে। আর যারা অনেকদিন কাজ করেছে তারা 1 লাখ 6 লাখ ইত্যাদি ইত্যাদি এসব রয়েছে। কাজে এই সামগ্রিক বিষয়ে এমনকি আমাদের যারা সিনিয়র ম্যানেজার ইত্যাদি ছিলেন তাদেরও দেখুন একজনের 1,94,000 এটা পাবেন, এটা তো পাবেন সব সিনিয়র জুনিয়র মিলিয়ে। না না, যারা মারা গেছে তাদের ক্ষেত্রে কিছু কিছু সমস্যা হচ্ছে। সমস্যাটা হচ্ছে আমার কিছু নাই, এই সমস্যাটা আমরা সবাই বুঝছি। এমনকি টোকেন নাম্বার মনে নেই, সব হারিয়ে গেছে। বাবু গরিব বিশেষ করে অন্য জায়গায় বাবু গরিব বিশেষ করে আরে কিভাবে করবো, টোকেন নাম্বারটাও যদি না ইয়ে হয়। আগেকার দিনে এটা ছিল আমাদের যারা এইচআর ডিপার্টমেন্ট এখন বলে লেবার ডিপার্টমেন্ট আগে ছিল, সেই লেবার অফিসাররা যেভাবে যা করেছে কিন্তু বলার কিছু নেই, নাম লেখা টাইটেলগুলো নেই। সবার ক্ষেত্রে গোপাল যদি 7-8 জন পরপর গোপাল থাকেন, কোন গোপাল কিন্তু গোপাল এসে তো আরো আমরা এইরকম যে সমস্যা, বাস্তব সমস্যা, এই আমাদের মারা গেছে যারা বিশেষ করে তাদের ক্ষেত্রে আরো বেশি সমস্যা। এই সমস্যাগুলো এই যাতে এক নাম অন্তত টোকেন নাম্বারটা বলতে পারলেও আমরা খুঁজে বের করে দিতে পারি, দায়িত্ব আমরা নেব। আমি বলছি আমি কারখানায় কাজ করতাম, আমি ওই লেভেল অ্যাকাউন্টসে কাজ করতাম, আমি অনেককে মুখ চিনি সেটা ঠিক আছে, কিন্তু 40 বছর বাদে মুখ চিনেও সেটা বিকৃত হয়ে যাচ্ছে, আমার মুখ আলাদা হয়ে গেছে, এরকম অবস্থা। কিন্তু তবুও সে দায়িত্ব আমাদের নিতে হবে, সেই দায়িত্ব আমরা নিচ্ছি, নেব। কেউ যদি কোনো সরল কিছু না বলতে পারে, কোনো পেপারও না দেখাতে পারে, কিভাবে কি হবে? তবুও আমরা নানানভাবে চেষ্টা করছি। কিছু মানুষের এটা একটা প্রশ্ন যে এখনই আমাকে আমরা একটা বলছি ম্যানেজমেন্টের সঙ্গে কিছু কথা, সেই কথাবার্তার মধ্যে থেকে যাতে কি শ্রমিকরা সবাই যারা মারা গেছে তাদের আত্মীয় পরিজন সমেত সবাই পান। এমনকি ধরুন কে পাবে, স্বামী মারা গেলে স্ত্রী, স্ত্রী নেই তার ছেলে পেলেরা সবাই মিলে একটা করে একসঙ্গে যৌথভাবে বলবেন যে আমরা এর অমুকের আমরা সব সন্তান, আমরা সিদ্ধান্ত নিয়েছি অমুকের নামে যদি যায় তাহলে পরে কোনো অসুবিধা নেই। সেই কারণে আমরা যেহেতু ওই ব্যাংকের চেকে শোধ করবো না, সেই জন্য অনলাইনে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে, অনলাইনে টাকা আপনাদের কাছে চলে যাবে। সেই কারণে একটা প্রশ্ন আমার এসে গেছে, অ্যাডভান্স দিয়ে তো আমাদেরকে দিতে হচ্ছে কেন? তো ওইটা অ্যাডভান্স আমি তো টাকা পাইনি, টাকা তো চলে যাবে ব্যাংকে, তখন তার আপনাকে দিয়ে ধরতে পারবেন, কোথায় খুঁজবে আপনাকে? সেই কারণেই এটা রেখে দিচ্ছে। আর রয়েছে তো আমরা ইউনিয়ন, যদি না যায় না ঢোকে না দিয়ে হয় শেষ পর্যন্ত দায় দায়িত্ব কিছু তো আমাদেরকে নিতে হবে। এখন যে কারণে কোর্টেরও লোক রয়েছে, অসুবিধা নেই, কেউ পালাতে পারবে না। আর এটার মধ্যে থেকে প্রাথমিকভাবে যেটা ইয়ে হয়েছে, এখানে কি হবে আমরা এটা এখনই বলতে পারবো না, কিন্তু প্রাথমিকভাবে যেটা ওরা বলেছে একটা ম্যাপ দিচ্ছে আমাদের যে ইয়ে আছে তার সঙ্গে রোডের উপরে মার্কেট পিভিটের যে জমি সেটাকে ওরা প্রাথমিকভাবে ইউটিলাইজ করবে, এইটুকুনো বলেছে। আর তারপরে আমাদের দুটো লাইন রয়েছে, দুটো লাইনের কারণে কি শ্রমিকরা আছে তাদের ক্ষেত্রে কি হবে? এখন শ্রমিক ছাড়াও এখানে শ্রমিকের বাইরেও বেশ কিছু আছে, প্লাস হচ্ছে একজন শ্রমিক তার 7টা ছেলে বা যাই হোক পরিবার, 7টা তারা নিজেদের মতন করে ঘর বানিয়ে দিল, ছিল 8 ফুট বাই 7 ফুট বাই এরকম কিছু ঘর, একজনের একটা, যাই হোক এরকম একটা ঘর ছিল। সেইখানে যদি প্রত্যেকে একটা করে বানিয়ে দেন সেদিকে কোনো অসুবিধা, এর মধ্যে আগুনও লেগেছিল, আমাদের কন্ট্রাক্টর সেখানে গিয়ে সেই আগুনটা সেইগুলোকে চেষ্টা করে আবার নতুন করে তারা ঘর বানিয়েছে। সাহায্যের জন্য সবাই রয়েছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং কিন্তু
নির্দিষ্টভাবে কীভাবে কী হবে, এবার হচ্ছে একটা কনফিউশন হচ্ছে আমাদের কী হবে, আমরা যদি পয়সা তুলে নিই তাহলে তো আমার সব কেন ইউনিয়নটা কিসের জন্য আসছে, আপনারা থাকলেও আছেন আর সেসব থাকতেও উপায় নেই। যদি মরে যায় সেটা আলাদা কথা, কিন্তু মরে না গেলে বাকি যারা জীবিত থাকবে তারা তো সেসব সুযোগ পাবে। সেই কারণে আমরা ওটার মধ্যে এটা জুড়তে পেরেছি এবং কোর্ট এটাকে মান্যতা দিয়েছে। সেটা হচ্ছে যারা যারা ওই শ্রমিকরা রয়েছে আমাদের কোয়ার্টারের দুটো কোয়ার্টার, তারা ভিক্টোরিয়া বলে ইয়ে অনুপাতে, আর আমাদের এখানে এমপি রোড মহেশ ব্যানার্জি রোড, যেটাকে আমরা রানীবাগান, সেখানে যারা অবস্থান করেন, যারা থাকেন, তাদের সঙ্গে কি হবে ইউনিয়ন তাদেরকে যে করে সাহায্য করবে, এটা ম্যানেজমেন্টের সঙ্গে এটা সবসময় একটা লিখিত টার্মসের মধ্যে এটা থাকে, সেটা রয়েছে। কিন্তু তাছাড়া যেটা আছে সেটা হচ্ছে ভাইটাল পয়েন্ট, আমাদের যারা কর্মচারী শ্রমিকরা রয়েছে তাদের সঙ্গে অবশ্যই কেস টু কেস তাদের সঙ্গে দরকার হলে ব্যক্তিগতভাবে আলোচনা করবে ম্যানেজমেন্ট, তাদের সঙ্গে করে নিয়ে একটা যেটাকে বলে রিহ্যাবিলিটেশন প্যাকেজ, ইংরেজিতে এটা লেখা আছে, এই টার্মটা কোর্টে গেলে পুনর্বাসনের একটা ব্যবস্থা, পুনর্বাসন নানান প্রকারে হয়। এখন সেটা কি প্রকারে হবে সেটা এখন আমাদের সঙ্গে খোলাখুলা আলোচনা করে। আমাদের একটা দৃষ্টিভঙ্গি আছে, আমরা যেটা কথা বলে আমরা সেটা বলবো যদি আলোচনা যখন আসবে, কিন্তু এখনই আপনাদেরকে রেডি করে তুলে দিচ্ছে ব্যাপারটা খুব না, আপনারা পয়সা নিলেও তুলবে না, না নিলেও তুলবে না, এবং আপনাদের যে অধিকার সেই অধিকার রয়েছে, সেই অধিকারের জন্য আমরা ইন্টারনেট বাদ করব, সে কোনো সম্বন্ধ নেই। কিন্তু আপনারা এক্সপেকটেশন যদি হয় আমরা হয়তো সিকিউরিটি পৌঁছতে পারলাম, কিন্তু কিছু তো হবে। কোর্টের মান্যতা দিয়েছে না যে রিহ্যাবিলিটেশন প্যাকেজ হবে, কি হবে এখন আমরা এটা আমাদের পুনর্বাসন এটা একটা প্যাকেজ গ্রহণ করা হবে। আর তারা যারা শ্রমিক ছিলেন তাদের আবার আর ইয়েতে রেখেছে যেটা যারা শ্রমিক না ঠিক আছে যারা গরিব মানুষ তারা কি হবে এখন আমাদের দায়িত্ব দেশের যে আইন আছে এই আইন অনুযায়ী তাদের জন্য ব্যবস্থা করবে। এইটাতে আরো কিছু পরিষ্কার করে রাখবেন। এটা যদি আমাদের কাছে আপনারা থাকতেন আমরা বলতে পারতাম, আরো ক্লিয়ার করে কথা বলতে পারতাম, 1-to-1 কথা বললে আরো বেশি ভালো হয়। যাই হোক আজকে আমি আর সময় নেব না, এইভাবে করে আমরা একটা জায়গায় এটা হচ্ছে এই পরিস্থিতি, এবং সেই কারণে আমাদের এটা দেখতে হবে যারা কোয়ার্টারের লাইনে থাকেন, আমার এটা আবেদন থাকবে রামচন্দ্র মিশ্র একবার করে দেবে যে আপনারাও টাকা নিতে পারেন নির্ভয়ে বলতে আপনারা যেটা ভাবছেন যে একেবারে হাফিস করে দেবে, ব্যাপারটা এরকম না। আপনাদের নিশ্চয়ই কিছু না কিছু একটা রিহ্যাবিলিটেশন প্যাকেজ সবার জন্য যখন হবে তখন সেটা হবে। সেটাকে কীভাবে কী করা যায়, কতটা করা যায়, কোন প্রক্রিয়ায় করা যায়, গুজব ওই যে সকলেই আপনার নাট্যকারে চলে এসছে অলরেডি দিয়ে দেবে সবাইকে, এরকম গুজব কেমন রয়েছে। আবার এরকম গুজব হচ্ছে এখানেই বাড়ি করে দিচ্ছে, এখানেই ঘর করে দেবে, এরকম করে দেবে, সেটা কোনোটাই এখন পর্যন্ত আমাদের সঙ্গে ওপেন হয়নি, কথা হয়নি। কিন্তু আমরা হাইকোর্ট থেকে যেটা মান্যতা আদায় করতে পেরেছি সেটা হচ্ছে শ্রমিকদেরকে পুনর্বাসন দেওয়া হবে। পুনর্বাসনটা কী হবে, আগে ওইখানকার ইয়ে হবে, কয়েক বছর বাদে ওরা হবে এখানকার সম্পর্কে কথাবার্তা বলবে। অবশ্যই আমরা সেখানে পজিটিভ ভূমিকা গ্রহণ করবো। এইটা যখন আদায় করতে পেরেছি 5 কোটি থেকে যদি 13 কোটিটা আনতে পারি তাহলে বলে এটাও আমরা নিশ্চয়ই আমাদের একটা ইয়ে আছে। আমরা বিষয় তো দলের ব্যাপারটা তৃণমূল, এখানে ট্রেড ইউনিয়ন, আমাদের সিআইটির একটা ফর্ম ছিল যে ট্রেড ইউনিয়ন হচ্ছে সমস্ত শ্রমিকের যখন সমস্যা, সমস্ত শ্রমিকের সংগঠন একসঙ্গে নিজে চলার চেষ্টা করো। যুগ মিলে দেখবেন 16টা 18টা ইউনিয়ন একসঙ্গে কেউ মতবন্ত হবে তারা চলে যায়, কিন্তু বসে একসঙ্গে চেষ্টা করে একসঙ্গে ঐক্যবদ্ধভাবে থাকে। সেই জন্য এইটা বসতে হবে, এই হচ্ছে ব্যাপার। আপনি এই কথা বলে আপনাদেরকে আরেকবার অভিনন্দন জানাচ্ছি, এবং আমি চাইবো যে আপনারা যারা আসতে পারেন বিশেষ করে আমাদের কষ্ট হচ্ছে এই ব্যাপারটার সঙ্গে
একটা ঢাল এসে আবার এইখানে মার করে আমার ভাইয়ের অবস্থা খুব খারাপ, সত্যি সত্যি খারাপ। এবং তিনি এটা বলেছেন, আমার বাবার খুব বিশ্বাস, আমি জানতে পারিনি, আমার খুব কষ্ট হচ্ছে। আর আমাদের যারা কর্মীরা হারিয়েছি আমরা, তাদেরকে আর একবার আমি আমার শ্রদ্ধা জানিয়ে, বিশেষ করে নারায়ণ সিংহ, গোপাল চক্রবর্তী, কারণ মিত্র, গণেশ পাল ইত্যাদি যা আমাদের সহকর্মী ছিলেন, প্রার্থনা করতে প্রতিনিয়ত তারা পরামর্শ দিতে, তাদেরকে আমরা ইয়ে করছি, সে কথা মাথায় রেখে, এবং আমাদের নেতৃত্ব গোপাল দা, তাদের কথা মাথায় রেখে আর স্মরণ করে আমি আমার কথা শেষ করছি। আমি মিটিং অনেক বেশি বড় হবে, এখন আমি প্রদীপ মজুমদার লরিয়ার ভর্তি প্র্যাকটিসও করব। আমাকে 3-4টে পয়েন্ট, একটা হচ্ছে যে অশোকবাবু বললেন যে কোর্ট একটা মান্যতা দিয়েছে, এই যে শ্রমিক গ্রুপ তার মধ্যে 500-550 হয়তো বেঁচে আছে, খুব বেশি হলো 600, কিন্তু বাকি শ্রমিক মারা গেছে। তাদের কিভাবে টাকা দেবে, কে তাদেরকে পরিচয় দেবে, কে তাদের হয়ে দায়িত্ব? আমরা ইউনিয়ন কোর্টে দাঁড়িয়ে বলেছি যে আমরা দায়িত্ব নেব, এবং সেই দায়িত্ব যে কত কঠিন এটা আপনারা যারা ফর্ম তুলতে গিয়েছেন আপনারা দেখেছেন। আমাদের ছেলেরা বিশেষ করে আমার দুটো ইউনিটের লোক করতে হচ্ছে, সইটা আমরা দুজন না করলে কোর্টে সেটা আমরা চেকে সই করব, চেকে সই করার উপর কোর্ট দিয়েছে, কিন্তু আমরা পরিচয় করাবো, আইডেন্টিফিকেশন করবো যে দায়িত্ব আমার, ইনি গোপাল চক্রবর্তীর ছেলে, ইনি কানাই বাবুর ছেলে, ইনি কানাই বাবুর ওয়াইফ, এই কথা আমরা লিখবো এবং দায়িত্ব নেব। এবার আমি প্রদীপ মজুমদারকে বলছি, পয়েন্ট আছে কিভাবে লিখতে। নমস্কার। আজকে যারা উপস্থিত হয়েছে, বাসন্তী কর্মচারী এবং মৃত কর্মচারী পরিবারবর্গ, তাদের প্রত্যেককে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। দীর্ঘদিন প্রচেষ্টার ফলে, অক্লান্ত পরিশ্রমে আমাদের মাননীয় সম্মানীয় নির্মল ঘোষ মহাশয় এবং সিআইটিউ নেতৃবৃন্দ একযোগে হাইকোর্টে লড়াই করে এই দাবি ছিনিয়ে আনতে পেরেছে। অসীম আমার বন্ধু, দীর্ঘদিন ধরে যে আপনারা 1987 সাল থেকে এই ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, সেই থেকে আপনারা কষ্ট ভোগ করে আসছেন। এই বাসন্তী মিল 10 নম্বর ওয়ার্ডের মধ্যেই পড়ে, তাই মোটামুটিভাবে অনেকের সাথেই পরিচিত, বিশেষ করে রানীবাগান 10 নম্বর ওয়ার্ডেরই অন্তর্গত। আমি রায়টা পড়েছি এবং রায়ের বিস্তারিত অসীম আপনাদের কাছে জানিয়েছি। সেই সূত্র ধরে আমি বলছি, যে রায়টা ছিল, যে সময় প্রথম রায়টা বেরোয়, তার থেকে বাজার দর, এবং বাজার দর বলতে ভুল হবে, ইন্টারেস্ট, গ্র্যাচুইটির উপর ইন্টারেস্ট বেড়ে যাওয়ার ফলে 12,98,00,000 টাকা স্যাংশন হয়েছে, প্রায় 13 কোটি টাকা আপনাদের দেওয়ার জন্য। এবং তাতেও বলে দেওয়া হয়েছে যে মিনিমাম একটা অ্যামাউন্ট 50,000 টাকার কম কেউ পাবে না, তার উপরে যা আছে তা পাওয়া যাবে। মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের শ্রদ্ধেয়
আপনাদের প্রত্যেকের পরিচিত দীর্ঘ সংগ্রামের সাথী, যিনি ওতপ্রোতভাবে আপনাদের এই আন্দোলনের সাথে জড়িয়েছিলেন, নির্মল ঘোষ মহাশয়। আছেন আমার বন্ধুগণ এবং অসীম, এবং আছেন সিআইসি, যাকে আপনারা প্রত্যেকে চেনেন এবং যাকে জানেন যে পানিহাটি যে আমরা যুব তাদের নেতৃত্ব দিচ্ছেন আমাদের বন্ধুগণ এবং আমার ভাই বোন, এবং আছেন 9 নম্বরের কাউন্সিলর, তারা আছেন সমাজসেবী প্রবীরদের সহ অন্যান্য নেতৃবৃন্দ যারা উপস্থিত আছেন, প্রত্যেককে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। মহেশ ব্যানার্জি রোডে যে রানীবাগান আছে, সে রানীবাগান এবং আরেকটা যেটা আছে SM বোস রোডে তারা পুকুরিয়া মৌজায়, সে সম্বন্ধে কিন্তু বলা আছে যারা এমপ্লয়ি ওখানে রয়েছেন তাদের কাউকেই কোনোভাবে উচ্ছেদ করা যাবে না যতক্ষণ তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা না হচ্ছে। তাই আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন, আপনাদের পুনর্বাসনের ব্যবস্থা করেই আপনাদের তোলা হবে। যারা বাসন্তী মিলের সাথে যুক্ত আছেন, সেক্ষেত্রে আমার আবেদন থাকবে রানীবাগান এবং SM বোস রোডে যারা আছেন তারা আপনাদের যে প্রাপ্য টাকা আপনারা নিয়ে নিতে পারেন। এই টাকার সাথে আপনাদের উচ্ছেদের কোনো ব্যাপার নেই, এটা আপনারা নিশ্চিত থাকতে পারেন। এবং রায়টা বিরাট রায়, তবু মহেশ ব্যানার্জি এবং রানীবাগান নিয়ে যেহেতু আমি একটা চিন্তিত ছিলাম, যেটা ওয়ার্ডের মধ্যে রানীবাগানটা পড়ছে আমার, এবং পাশেই SM বোস রোড দীর্ঘদিন ধরে রয়েছে, তাই এদের 88 সাল থেকে আমি ভোটে দাঁড়িয়েছি, সেই থেকেই এদের সাথে আমার পরিচয়, তাই প্রত্যেককে চিনি জানি। তাই আমার একটা মনের মধ্যেও একটা যন্ত্রণা ছিল যাতে এদের উচ্ছেদ না হয়, কিন্তু রায়টা পরিষ্কার এবং এই রায়ের জন্য আমি ধন্যবাদ জানাই নেতৃবৃন্দকে যারা হাইকোর্টে লড়ে এই রায়টা আদায় করতে পেরেছে। ধন্যবাদ। আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। এই রায়ের কপি আমার হাতে এসেছে, আমি পড়েই আপনাদের বললাম এই রায়ের যেটা অসীম বলেছে সেটাই ঠিক আছে এবং এই রায়টাই কার্যকর হবে। আপনারা আপনাদের টাকা পয়সা নিয়ে নিন, যারা মারা গেছেন তাদের যারা উত্তরসূরি আছে, লিগ্যাল হেয়ার্স আছে, তাদের সার্টিফিকেট দিয়েও আপনারা এফিডেভিট করে আপনাদের প্রাপ্য টাকা আপনারা সংগ্রহ করে নিতে পারেন। নমস্কার, ভালো থাকবেন। আমাদের মিটিং সভা চালাতে চাই না। আমি অসীমবাবুর সঙ্গে আমাদের কারো দ্বিমত নেই। আপনারা তো ভাববেন যে হাইকোর্টে গেল আমাদের জিজ্ঞেস করলো না তো, আপনারা তো ভাবছেন সুপ্রিম কোর্টে গেছে আমাদের জিজ্ঞেস করলো না তো, BFR এ গেছে আমাদের জিজ্ঞেস করলো না তো। এটা হতে পারে, অনেক মানুষের এই ধারণা থাকতে পারে। জানেন, যেদিনকে সুপ্রিম কোর্টে মামলা উঠবে সেদিন কত টাকা দিতে হবে জানেন? এই প্রসঙ্গে গোপাল ভট্টাচার্য যে একদিন বলেছিল, আপনি আমরা এমন জায়গায় ফাঁসাইছেন, তার থেকে টাকা চাই কোন দিকে। আমি বললাম যে আমার একটা আত্মবিশ্বাস আছে, যার কাছে চাই সহৃদয় মানুষ হলে সে সাহায্য করবে। কারণ এটা তো আমি নিজের জন্য চাইছি না, আমাদের উকিলের জন্য চাইছি, এবং সেটা আমরা পেয়েছি। আমরা তাদের কাছে কৃতজ্ঞ। অনেক উকিল এখন টাকা পাবো, আমি তাদেরকে বলেছি অসংখ্য, আমি জীবনে তো অনেক খারাপ কাজ ভালো কাজ করেছেন, এটাকে ভালো কাজ হিসেবে জীবনের আশীর্বাদ হিসেবে গ্রহণ করুন। এই যে কলকাতা হাইকোর্টে শুনলেন তো, সব মিলিয়ে 7 বছর কেস চলেছে, সব মিলিয়ে 7 বছর চলেছে। একবার চলেছে, দুবার চলেছে, 3বার চলেছে, ফাইনালি চলেছে, এবং প্রত্যেকটাই আপনি সাদা কাগজ এটাকে ভাববেন, জজ সাহেবের সই করা, হাইকোর্টে সিল মারা, ওই অনেকে এসছে না পরামর্শ দিচ্ছে,
বলি, পশ্চিমবাংলার প্রায় আমি সব মুখ্যমন্ত্রীকে দেখেছি, মনে করতে পারি না ততটা। ডক্টর বিধানচন্দ্র রায়কে আমার তখন 15-16 বছর বয়স, তাদের কতটা খালি চিনেছি, পরবর্তীকালে পড়েছি। তারপর যত মুখ্যমন্ত্রী এসেছেন আমি তাদের সঙ্গে আপনাদের আশীর্বাদ ছিলাম, এমএলএ হিসেবে ছিলাম, দল হিসেবে ছিলাম, ব্যক্তিগতভাবে সিদ্ধার্থ শঙ্কর রায় বলুন, আমাদের জ্যোতি বসু বলুন, এখন বর্তমানে মমতা ব্যানার্জি আছে। একজনের কথা বলি, মমতা ব্যানার্জি যদি শুনে যে একজন লোককে উচ্ছেদ করে দিচ্ছে বিনা পয়সায়, তার অধিকার মর্যাদাকে দেখে বাদ দিয়ে কাউকে ছাড়বে, মানে ইউনিয়নকে ছাড়বে। এই জন্য আমরা আমাদের এই যে আমি প্রবীরকে বললাম, প্রবীর পড়েছি সবটাই, অনেকক্ষণ লাগবে, 2 ঘন্টা লাগবে এটা। আমি ওকে পশ্চিমবঙ্গে জিজ্ঞেস করলাম, বলবেন 2 ঘন্টা লাগবে? মনে রাখবেন প্রত্যেককে যে রিহেবিলিটেশন দিতে পারে, পুনর্বাসন। আচ্ছা পুনর্বাসন মানে আপনারা বুঝেন? আচ্ছা পুনর্বাসন বোঝেন যারা কোয়ার্টারে আছেন? একজন বলতে পারবেন পুনর্বাসন মানে কি? পুনর্বাসনের অর্থ হচ্ছে আপনি আপনার মাথায় বোঝার ঠাঁই পাবেন। এবং এটা আমি আর অশোকবাবু আমরা বলছি না, হাইকোর্টে, যেটা সুপ্রিম কোর্ট থেকে বলছে, হাইকোর্ট বিচার করবে। হাইকোর্ট বলছে তাই করে যখন পাওনা নেবে তখন ইউনিয়ন, মালিক পক্ষ এবং হাইকোর্টের প্রতিনিধি আছে এর মধ্যে, তারা বসে ঠিক করবেন যিনি চাকরি করতে, তার ওয়াইফ আছে, ছেলে আছে, কীভাবে পাবেন, কোন ঘরটা পাবেন, যে ঘরটা তার ছিল সেটাই পাবেন, পাশে ঘর করে পাবেন। সবটা আপনাদের সঙ্গে কথা বলে হবে। দেখুন বাইরে থেকে কথা বলার অনেক লোক আছে, আপনি মনে রাখবেন এই যে 13 কোটি টাকা, এটা মালিকানা ফেরত পাবেন। এই টাকা আপনি যদি নেন, আপনার না নিলে খাবারই হয়ে যাবে, সরকারি ঘরে চলে যাবে, বুঝলেন তো? হাইকোর্টে যেটা ডেট অ্যাকাউন্ট থাকে সেই অ্যাকাউন্টে ফিরে যাবে, এই টাকা মালিক পাবে না। আপনি যদি না নেন, আমি বলবো কেউ পাবে না। অতএব যা জাজমেন্ট হয়েছে আমি সবটা তখন আপনাদের সঙ্গে বসে গিয়ে যখন পেমেন্টটা শুরু হবে আপনাদের সঙ্গে বসে হবে, এবং সেই বসাতে সময় বড় কম জানে। আমার ঘরে খানা আর অসুখকে আমি বাবু অসুস্থ, বাবু নেই, আমারও গোপাল চক্রবর্তী জানেন। এই সেদিনকে আমি ওই আমার আরেক বিশ্বাস গঙ্গাধারীতে ওকে সেলিব্রেট করলাম, ও মানুষ, হ্যাঁ হ্যাঁ ও মানে যাকে দায়িত্ব দিলাম সেও মানে প্রথমটা কিছুটা সই করে গেছে হাইকোর্টের কাগজপত্রতে, উনি সই করেছে। কিন্তু কি করি বলুন, মানুষ তো জন্মিলে মরিতে হবে। আমি যে বেঁচে আছি তাও আপনাদের আশীর্বাদ। আমি শুধু একটাই কথা বলতে পারি, আমাকে যারা চেনেন, যারা জানেন, বলে রাখি, আমার সঙ্গে আমার বন্ধুরা আছে, রাজনীতির বন্ধু আছে, কিন্তু সামাজিকভাবে এরা এবং আমরা বাসন্তী গঠন নিয়ে আমাদের বক্তব্য একটাই, লোকের পাওনা দিতে হবে। যারা শ্রমিক কর্তৃপক্ষে আছে তাদের বাসন্তী দিতে হবে, এবং এটা হাইকোর্ট দিয়েছে, হাইকোর্টের প্রতিনিধি দিয়েছেন জজ সাহেব, এবং আমাদেরকেও যুক্ত করেছে। অতএব আপনাদের যদি কেউ বোঝাতে চায় টাকা নিলে আপনি চলে যাবেন, তাহলে এটা আপনি ভুল করছেন। যদি আপনাকে চলে যেতে হয়, মালিক কেস করে আপনাকে চলে যেতে পারে। আপনি হাইকোর্টে যদি লড়াই করার মতো টাকা, যদি খাওয়ার টাকা লক্ষ লক্ষ টাকা লাগবে হাইকোর্টে শুরু। অতএব আমরা এই যে দুটো ইউনিয়ন আপনাদের করছি, মনে রাখবেন যে আপনাদের বিক্রি দেওয়ার অর্থ আমাদের বিক্রি করা, এটা মনে রাখবেন। এবং আমি শুধু বলছি যে আপনারা যে আমাকে বিশ্বাস করতে হবে না, অসীমবাবুকে বিশ্বাস, যা লেখা আছে হাইকোর্ট থেকে, আর যদি বস্তা বস্তা কাগজ আছে, বিএফআর কি বলেছে, সুপ্রিম কোর্ট কি বলেছে,
হাইকোর্ট খুলে বস্তা বস্তা কাগজ আছে, এবং আপনাদের নাম লিখে নামের পাশে এত বড় বান্ডিল কাগজ, প্রত্যেকের টিকিট নাম্বার নাম লিখে কত টাকা পাবেন তারও ক্যালকুলেশন আমি আরো সেরকম করতে পারবো না। ওটা জজ সাহেব গেঁথে দিয়েছে যে এই ছবি টোকন নম্বরে তার এই পাওনা লিখে দিয়ে স্ট্যাম্প করে দিয়েছে। ওখানে আমি ক্ষমতাও পারবো না, পারবো। বুঝেছেন আমার কথাটা? এটা আমার মালিকের এগ্রিমেন্ট নয়, এটা হাইকোর্ট থেকে স্ট্যাম্প করে কার কি পাওনা আছে প্রত্যেকটা পাওনা পাই পাই লিখে দিয়ে স্ট্যাম্প করে দিয়েছে। বুঝেছেন আপনারা? আর আপনারা বিশ্বাস রাখুন, আস্থা রাখুন। আমি শুধু একটা ছোট্ট কথা বলি, দেখুন আমরা যেটা করছি সেটা আমাদের রাজনৈতিক, সামাজিক, আর্থিক এবং মানবিক দায়িত্ব থেকে আমরা করছি। এই মানবিক দায়িত্বের মধ্যে আপনিও করেন, আমরাও করি। আপনার মানবিকতা, আপনার বাঁচার অধিকার আছে, আপনার সামাজিকতায় আপনার এই দেশে বাঁচার অধিকার আছে। সেই অধিকার কখনো সরকার অস্বীকার করতে পারে না। সেই অধিকার আমরা যৌথভাবে সবাই মিলে এই অধিকারকে রক্ষা করেছি, এবং আপনারা সঙ্গে থাকলে আমরা সবাই মিলে আপনাদের পূর্ণ অধিকার, যে অধিকারকে আমরা মেনে নিয়েছি, যেটা আমাদের অধিকার, এই অধিকার আমরা পাবো। এই কথা বলে আপনাদের একটু বসতে বলছি, 10 মিনিট বসুন এবং আস্তে আস্তে যাবেন। একটু খাওয়া ব্যবস্থা করেছি, সেটা নিয়ে যাবেন, কারণ আমার তো একটু ক্ষমতা আছে, একটু ক্ষমতা আপনারা দিয়ে রেখেছেন। দীর্ঘ 30 বছর ভোট দেওয়ার পর এই ক্ষমতা তো আমি আমার কাছে দিয়েছিলাম, সেই ক্ষমতা আপনাদের এর মধ্যে ভাগ আছে। এই ক্ষমতার মধ্যে আপনাদের আশীর্বাদ আছে, স্নেহ আছে, ভালোবাসা আছে। এই ভালোবাসাকে আপনারা আমরা একসঙ্গে একে নিয়ে চলবো এবং একে আমরা মেনে চলব, এইটুকু রাখুন। আর মানুষ যদি প্রভু বললেন না বিশ্বাস করেন, আপনি যদি নম্বর কাউন্সিলর বসে আছে, ওকে না বিশ্বাস করেন, আমার 4 নম্বর কাউন্সিলর বসে আছে, আমার 13 নম্বর ওয়ার্ড, এই যে ওয়ার্ড পাশে ওয়ার্ড বসে আছে, এই ওয়ার্ড যেখানে আপনি রয়েছেন, আপনার গায়ে গভীর মনে রাখবেন, সবাই আপনার সঙ্গে যতক্ষণ না যারা কোয়ার্টারে থাকেন তাদের পুনর্বাসন হচ্ছে, সবাই আমরা আপনাদের সঙ্গে আছি। আপনি আমায় কি দেবেন তার ভরসা আমার আছে, তোমার কিছু দিতে পারবেন না, শুধু ভালোবাসা, স্নেহ আর শুভেচ্ছা ছাড়া। এই ভালোবাসা দেবেন, শুভেচ্ছা দেবেন এবং আপনাদের আশীর্বাদ। এটা যদি আমরা দুই পাই, তবে আমাদের অনেক আমরা জানি মানুষ জীবনে অনেক কিছু পেতে পারে, কিন্তু যাওয়ার সময় কিছু নিয়ে যাবো না। এই যে বড় যে চলে গেছে, কি নিয়ে যাবে বলুন? বাড়ি আছে, ঘর আছে, মেয়ে আছে, বউ আছে, কিছু নিয়ে যায় না। ওই কোয়ার্টারটা খালি হয়ে আছে, যেখানে তুমি থাকবে খালি হয়ে আছে। আর আমি যেখানে থাকতাম স্বাধীনতার আগে, স্বাধীনতার পর সেখানে নিয়ে আসি, আমি কোনো জায়গায় যাওয়ার কোনো পথ নেই। আমি কোভিড থেকে ধন্যবাদ দিই, আমার জায়গা নেই, কোথায় বসবো? কতবার ভেতরে সাপ সবাই বুঝছে গেলে ঘুরিয়ে থাকবে, জোগাড় করে দেবে, পয়সা করে যা লাগবে কোম্পানি সেটা দেবে। আমি বলেছি, এখনো তাই দিতে পারবে, ঠিক করেছি, তৈরি করেছি, করে দিয়েছি, এবং আমি বলেছি এই পয়সা কোম্পানিকে দিতে হবে, কারণ কোম্পানিকে ভাড়া দিয়ে এই ঘর ডাক্তার তুমি কত গরিব মানুষ কোথা থেকে দেবে। সেই জন্যই আপনাদের আমার শেষ কথা, যে আপনারা একটু আস্থা রাখবেন, আমার নিজেদের আপনি কখন আসবেন এই অপেক্ষা করার থেকে আমাদের সময় মতো আমরা দুজন থেকে আপনাদের সঙ্গে বসবো। কিন্তু এই বসার জন্য মানসিকতা যেন আমার আছে, এই মানসিকতাটা আপনার থাকবে। মনে রাখবেন, পুনর্বাসন যেটা সুপ্রিম কোর্ট থেকে আদেশ হল যে আপনারা চলে যান, হাইকোর্টে এই বিচার আমাদের করার সম্ভব নয়। আমরা দায়িত্ব দিচ্ছি কলকাতা হাইকোর্ট। হাইকোর্ট যখন এখানে সিট সাপোর্ট সই করেছি, আপনারা মনে রাখবেন যে আপনাদের কি, দেখুন ঈশ্বর কী করবে সেটা আমি আপনি কিছু করতে পারবো না। যেটা বলতে পারবো, কেউ আপনাদের যারা কোয়ার্টারে আছেন চাকরি করতে, তাদের কেউ আপনাদের সরাতে পারবে না। তবে কীভাবে আপনি মুসলিম পরের বাড়িতে থাকবেন কী করে? পুনর্বাসনে আপনাকে লিখে দিতে হবে, হ্যাঁ এই বাড়িটা কোন সুবিধে, কোন থাকবে, ছেলে থাকবে, মেয়ে থাকবে,
এটা লিখতে হবে, যিনি বেঁচে আছেন তার নাম তো লিখে দিতে হবে। এবং এই যেটাকে নিয়ম মাফিক বলে, আপনি পরের বারে থাকছেন, কিন্তু নিয়ম মাফিক আপনার তো হতে পারে যে ভাই হাইকোর্ট যেহেতু বলেছে রিহ্যাবিলিটেশন পুনর্বাসন আপনাকে লিখে দিতে হবে। এইগুলো সব হবে, আপনারা ধৈর্য ধরবেন। এবং অনেক ভালো ভালো মানুষ আছে, ভালো কথা বলেন, অনেক ভালো ভালো মানুষ আছেন, ভালো পড়াশোনার পেছনে আর একটা চক্রান্ত থাকে, সেসব ব্যাপারে আপনারা বলবেন। আপনারা মনে রাখুন যে এই যে সিটু আছে, ওরাও থাকলে আমাকে এত কথা বলতেই হতো। অসীমবাবুরা আছেন, তারা বলছেন আমার গত 50 বছর কেউ উত্তম এই জায়গায় দখল হয়ে গেছে, এই জায়গা থেকে লোক সরিয়ে দিয়েছে। আর বঙ্গবন্ধু শুনলে এখানে লোক থাকতে সরিয়ে দিয়েছে, যে সরাবে তারও থাকার জায়গা নেই, তারও শাস্তি হবে, যে মদত দিয়েছে তারও শাস্তি হবে। এই কথা বলে আপনারা 10 মিনিট বসুন, খাওয়াটা দিয়ে দেবেন। আর একটা কথা মনে রাখবেন, যে যতক্ষণ স্ত্রীগুলো রেডি হবে, এগুলো সরকারের নিয়মে যাবে, তার জন্য আপনাদের যোগাযোগ করতে হবে। সমস্ত যা যা আছে খুঁজে বের করবে। কোনোটা আমরা মনে করবেন যে আমার কাউ কোথায় খুঁজবো না, আমি খুঁজে বের করতে হবে। কিছু না কিছু তো থাকবে, একটা ইএসআই কার্ড থাকবে, একটা পিএফএল কার্ড থাকবে, একটা টোকন থাকবে, একটা কোম্পানির চিঠি থাকবে, কিছু না কিছু থাকবে এই ব্যাপার আছে। এবং সেটা আপনারা রাখবেন। বাকিটা আমরা দুটো ইউনিয়ন অসুবিধাকে নিয়ে আমরা সই করব। উপরওয়ালা যা বলবেন সই করতে কোনো বিপদ হয়, হাইকোর্টে আমরা কি করে সই করবো? হাইকোর্ট বলো না আপনাদের ইউনিয়ন থেকে সই করতে হবে, পরিচয় করে দিতে হবে, হ্যাঁ এই সেই তো তা পাবো, চেকে পাবো, চেকে সই করতে পারবো। তারপর আমি পাবো, কারণ আছে কি আমার ছেলে মেয়ে আছে, তাদের বাড়ি ঘর আছে, আমার ঠিক আছে, মনে হয় এটা মাইনে পাই, সরকারের পাই, আমাদের আপনাদের দেওয়ার মতো। কিন্তু সেই জন্য বলছি আমরা পরিচয় করে দেবো, পরিচয় পত্রে আমাদের দায়িত্ব আমাদের। সেই সই উনি করে দিয়েছেন অসীমবাবু। আমি বলছি দেখো আমার তো ভীষণ কাজ, একদিন সবগুলো রেডি করে রাখবে আমার বন্ধুরা, সেটা আমি একদিন বসে সই করে স্ট্যাম্প করে দেবো। সেটা কোম্পানি ফাইনালি আপনাদের ঘোষণা করে দেবে যে হ্যাঁ কর্মচারীকে পেমেন্ট করে। আর পেমেন্ট কী হবে, আমার আর অসীমবাবুর খরচা করার জায়গা নেই, কারণ ওটা হাইকোর্ট সিল মেরে দিয়েছে। এই 1819 জনের হাইকোর্ট সিল মেরে দিয়েছে। অত ওটাকে 1 টাকা কমানো, যে আমরা 2 টাকা দিয়ে দেওয়া হলে যে মুখে সেটা হবে কমানো যাবে না, কিন্তু বাড়ানো যেতে পারে। যদি সমস্যা হয় সেটা আমরা শেষ অবধি দেখতে হবে। একটা কথা বলেছে অসীমবাবু, 1 টাকা বাড়ানো যেতে পারে যদি ঝামেলা হয়, কমানোর দায়িত্ব এই টাকা কমিয়ে 2 পয়সা কেউ নিয়ে রেখে এটা কারো ক্ষমতা নেই, কারণ হাইকোর্ট সেখানে সিল মেরে দিয়েছে। এটা যদি আমি দেখাই আপনাদের ধরুন, প্রত্যেকটি কাগজের পেছনে এই যেমন হাইকোর্টের সিল মারা, প্রত্যেকটা কাগজের এই দেখুন, প্রত্যেকটি কাগজের পেছনে হাইকোর্টের সিল মারা। আমি সেটা পাল্টাতে পারবো না, আপনিও পাল্টাতে পারবেন না। যা লিখে দিয়েছে যে টাকা পাও না, তার জন্য আমাদের 5 বছর কষ্ট করতে হয়েছে। নাম বের করে নামের পাশে কত, তার কত টাকা হয়, কত ইন্টারেস্ট হয়, কী হয়, এটা আমাদের 5 বছর কষ্ট হয়ে করতে হয়েছে। এবং যারা কষ্ট করেছেন অনেকেই নেই জানেন, কিন্তু আমি আর যারা আছেন তারা অনেক কিছু শুনলেন। এবং ওখানে ওই তৈরি করতে একটা লিস্ট, কোম্পানি একটা লিস্ট দিয়েছে, উনি আমার তৈরি করে বলেছে এটা ঠিক নয়, এটা করবো, এটা করতে হবে, ওটা করেছে। একটা কথা বলে দেই, প্রভিডেন্ট ফান্ড সম্পর্কে বলিনি, এটা ভুলে গেছি। প্রভিডেন্ট ফান্ড আমাদের হচ্ছে ট্রাস্টি বোর্ড, আমাদের প্রভিডেন্ট ফান্ড প্রায় সবাই নিয়ে নিয়েছে, মাত্র কয়েকজন বাকি আছে, গুটি কয়েক, তারাও এখন অ্যাপ্লাই করলে পরে এখনই পেয়ে যাবে। আপনারা কাজের জন্য সবটা দিয়ে দেবেন। আর আমি যেটা বলছি রবীন্দ্র হাইকোর্ট আমার আমি কাউকে পরে থাকি করার ক্ষমতা আমার নেই। হাইকোর্ট সই করে 10 সাহেব সই করে দুটির পাতায় সই করে আমার তিনি স্ট্যাম্প করে দিয়েছে কিছু, আমার বা কানের মধ্যে পশ্চিমবঙ্গে এইটা চেঞ্জ করতে পারবো না। এটা মনে রাখবেন, এটা ছেলে খেলা নয় যে আমি আর
দুই বন্ধু মিলে করে দিয়েছি, আপনি মানলে মানেন না না, এটা কেউ পাল্টাবে না। আমি যদি কালকে না থাকি, অসংখ্য ঈশ্বর করে, ঈশ্বর না করে না থাকে, এটা কিন্তু থাকবেই। এবং এটা আপনাদের সমস্ত শ্রমিক কর্মচারী পরিবারের একটা দস্তাবেজ এবং আইন জানি, এটা আপনারা সবাই জেনে নেন। কোনো রকম কারণ এসে বললো এটা হয়েছে ওটা হয়েছে, ওটা হওয়ার আগে জিজ্ঞেস করো, বাবা যখন সুপ্রিম কোর্টে ছিল তুমি কইছিল, যখন বিএফআরে ছিল তুমি কইছিল, যখন হাইকোর্টে এই 10 বছর ধরে লড়াই হয়েছে তুমি কোথায় ছিল, জিজ্ঞাসা করবেন। এমনি হয়নি। কোনো কারখানা বন্ধ হয়ে গেলে টাকা যেগুলো সরকারি ছিল, কেন্দ্রীয় সরকার, চক্ষু কর্মী, এই আমার বঙ্গশ্রী, এগুলো তারা কেন্দ্রীয় সরকার টাকা দিয়েছে। তখন আমাদের সরকার ছিল, আমাদের জোট সরকার, তখন সিপিএম সরকারে, ভারত সরকারে ছিল, আমাদের জোট সরকার সেই টাকা দিয়ে দিয়েছে। কিন্তু বঙ্গোদয় যখন নেয়, তারপর কত টাকা পেয়েছি, 4,000, 10,000, 5,000, জানেন, এই যে যেখানে প্লেয়ার আসছে। সেই জন্য আমি বলি সবাই নিশ্চিত থাকবেন। তবে যে ঘরে আমি থাকি সেটাই আমার ঘর, এটা সেভাবে তাহলে নিয়ম মেনে, হাইকোর্টের নিয়ম মেনে আপনাদের প্রত্যেককে পুনর্বাসন দেওয়া হবে। এবং অনেক ভাবে যে আমি তো বাইরে আসছি, আমি কি সব পরিবহন বাইরে আছে, আমি তাকে পুনর্বাসন দিই, কোম্পানির জমি যে আছে তাকে পুনর্বাসন দিতে হবে, এটা হাইকোর্ট বলেছে। সবাই ভালো থাকবেন, বসুন একটুখানি। আর আমাদের যে অফিসটা আছে, আপনারা শনিবার রোববার যখন আমরা বলবো, আমরা নিজেরা যাব, আমরা চেষ্টা করবো আপনাদের কাছে। যখন এক এক করে কথা বলা যাবে না, তো একবার 10 জন 20 জন করে ডেকে কথা বলে, কিন্তু কাগজগুলো আপনারা রেডি করুন, যে টাকা আপনারা পাবেন, যে ফর্ম ফিল আপ করার কথা বলেছি, যেখানে যেখানে দেখুন ভোটের কাগজও লাগবে, এফিডেভিট লাগবে, ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট লাগবে, যিনি কাজ করতেন মারা গিয়েছেন, এফিডেভিট লাগবে। এবং সেটা আপনাকে অত টাকা দিতে হবে না। তুমি ক টাকা নিয়েছো, যা দিয়েছে, যে যা দিয়েছে, ওই ওখানে গেলে ধরুন একটা এই করে 500-700 টাকা খরচা, 1-200 যাই হোক, বলছি যে যা দিয়েছে ওর খরচা আছে, তো সেটাও আপনাদের করে দেওয়া হবে। আপনার কোনো চিন্তা নেই যে আপনার এফিডেভিট করতে পারছেন না, চলে যাবেন প্রভুদের কাছে, বলে দেওয়া আছে, চলে যাবেন অসংখ্য কাছে, অসংখ্য পাঠিয়ে দেবে, আমার কাছে আসবেন, আমি পাঠিয়ে দেবো। এই যে আমাদের প্রবীর হচ্ছে ওর কাছে চলে, প্রবীর দিয়ে ওর কাছে, যে কোনো জায়গায় চলে গেলেই আপনাকে পাঠিয়ে দেওয়া হবে, যাতে আপনার কাগজ সরকারিভাবে প্রকৃত কাগজ হয়। এই কথা বলে আপনারা মনে রাখুন, পেমেন্ট স্টার্ট যখন হবে তার আগে আমি আরেকটা দেখা করব। যখন পেমেন্ট স্টার্ট হবে, এখানে লেখা আছে পেমেন্ট শুরু হলে রিহ্যাবিলিটেশনের কথা, পুনর্বাসনের কথা হবে। পেমেন্ট স্টার্ট হলে তার এই যে আমাদের মোটা কাগজ যেটা আছে আপনি আনেনি, সেই জন্যে যে এতটা পড়তে গেলে 2 দিন পার হবে। প্রত্যেকের এই 1819 জনের নাম দেওয়া আছে, এবং আমরা সেটা মিলিয়ে দেখব যে ব্যাংক থেকে, এটা এখন আর মালিক নেই ব্যাংক, এখানে হাইকোর্টের প্রতিনিধি আছে, আমরা দুজন আছি, মালিকের প্রতিনিধি আছে, যে চেক বা যে টাকা আপনার কাছে যাচ্ছে আমরা মিলিয়ে দেখব এই টাকা 1 টাকাও কম আছে কিনা, 1 টাকাও বেশি আছে, বেশি থাকলেও ভালো, কম যাতে না থাকে। সবাই ভালো থাকবেন এবং আশা রাখি পেমেন্টের আগেই আমরা আরেকবার মিলিত হব, গ্রুপ করে করে মিলিত হব, একসঙ্গেই হবে, গ্রুপ করে করেই হবে, তাই যেভাবেই হোক আমরা সবার সঙ্গে দেখা করে, অফিস আমাদের আছে, আর একটু বড় জায়গায় নিয়ে আমরা চেষ্টা করবো, কোনো জায়গায় মণ্ডপ আমরা নিয়ে আপনাদের সঙ্গে বসবো, যাতে পেমেন্টে যেটা লেখা আছে হাইকোর্ট থেকে তার যাতে এতটুকু লঙ্ঘন না হয়। সবাই ভালো থাকুন, নমস্কার।